আজকে আমরা IELTS writing task নিয়ে আলোচনা করব। Precisely we are going to focus on IELTS writing task 2 যে কিভাবে আপনারা খুব সহজে অত্যন্ত সহজ উপায়ে যদি গ্রামারের কিছুটা সেন্স থাকে, ভোকাবুলারি কিছুটা আইডিয়া থাকে, স্পেলিং মোটামুটি কারেক্ট থাকে, you can still get good score, রাইট? সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। IELTS রাইটিং এটা একটা বড় সমস্যা আমাদের বাঙালিদের মধ্যে, রাইট? কেন? কারণ তারা আসলে মূল বিষয়টাই বুঝতে পারে না। আসলে বুঝতে পারলে যার যার লেভেল থেকে সে ভালো করতে পারবে, ঠিক আছে না? আচ্ছা, ফাইন। তাহলে আমরা IELTS রাইটিং টাস্ক 2 এর ওভারভিউ নিয়ে একটু আলোচনা করব। আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম লাইনটা পড়ে তো আপনি। In the IELTS working exam task 2. ওয়ার্কিং নাকি রাইটিং? রাইটিং এক্সাম টাস্ক 2 কি আছে? There are 5 types of questions. There are 5 types of questions. There are 5 types of questions. 5 types of questions, right? And each of these has a slightly different approach. তাহলে আমরা প্রথমত পেলাম যে রাইটিং টাস্ক 2 কয় ধরনের হতে পারে? 5 টাইপস। বলেন কয় ধরনের? 5 টাইপস হতে পারে। এবং বলা হচ্ছে এই একটার সাথে আরেকটার পার্থক্য কতটুকু বলেন তো? স্লাইটলি ডিফারেন্ট। বলেন কি? বলেন স্লাইটলি ডিফারেন্ট। মানে কি? অল্প একটু পার্থক্য, তাই না? স্লাইটলি ডিফারেন্ট। তার মানে 5 ধরনের রাইটিং টাস্ক 2 আছে। আমরা আজকে যে স্টাইলে রাইটিংটা দেখব, এই স্টাইলটাকে যদি আমরা 100% কোপ আপ করতে পারি, তার মানে তাল মিলিয়ে চলতে পারি, নিজের সাথে মানিয়ে নিতে পারি, এটা আমাদের জন্য 6.5, 7, 7.5 ইভেন অ্যাচিভ করা আমাদের জন্য খুব বেশি কষ্ট হবে না, রাইট? আচ্ছা, তাহলে 5 ধরনের রাইটিং টাস্ক 2 এটা আমরা বুঝলাম। এখন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। বলা হচ্ছে কি? বলা হচ্ছে আপনি বলেন তো মিস্টার আলম, প্রথম লাইনে কি বলছে? You need to analyze the You question need to asked. analyze. Analyze কি অ্যানালাইজ করতে হবে? the question asked. দ্য কোশ্চেন ফার্স্ট। তার মানে কোশ্চেনটাকে যদি আমি অ্যানালাইজ না করি তাহলে কি হবে না? আমার রাইটিংটা সুন্দর হবে না, রাইটিংটা রেলেভেন্ট হবে না, রাইটিংটা প্রাসঙ্গিক হবে না। তাহলে ইউ নিড টু অ্যানালাইজ দ্য কোশ্চেন ফার্স্ট। তারপরে কি আছে? Find the issues in the question. ফাইন্ড দ্য ইস্যুস ইন দ্য কোশ্চেন। কোন কোন ইস্যুর উপরে আমি আলোচনা করব? বিষয়গুলো। ফাইন্ড দ্য ইস্যুস। ফাইন্ড দ্য ইস্যুস, বিষয়গুলো, ম্যাটারগুলো বোঝার জন্য। তাহলে প্রথমে অ্যানালাইজ করতে হবে আমাকে টপিক স্টেটমেন্টটাকে, যে কোশ্চেন দেয়া হবে, তারপরে আমাকে ইস্যুগুলো ফাইন্ড আউট করতে হবে, তারপরে কি করতে হবে? Plan and organize. প্ল্যান এন্ড অর্গানাইজ। তারপরে আমাকে প্ল্যান করতে হবে এবং অর্গানাইজ করতে হবে। তার মানে দেখেন রাইটিং টাস্ক 2 ভালো করার জন্য আমাকে কোশ্চেনটা অ্যানালাইজ করতে হবে, তার মানে কোশ্চেনটা আমাকে বারবার পড়তে হবে, দাগাতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে। এরপরে এর ভিতর থেকে আমি বিভিন্ন বিষয়গুলো পিক আউট করব। আচ্ছা, এই তথ্যগুলো এখানে আছে, ফাইন্ড আউট করব ইস্যুস। এরপর আমি একটা প্ল্যান করব, রাইট? কিভাবে করব এই বিষয়গুলো কিন্তু আসবে, সামনে আসবে ইনশাআল্লাহ। এবং অর্গানাইজ আইডিয়াস, তার মানে আমি এই টপিকটা অ্যানালাইজ করার পর যে যে আইডিয়া আমার ব্রেনে আসলে ব্রেনস্টর্মিং এর মাধ্যমে আমি জট ডাউন করলাম, নোট ডাউন করলাম, পিক ডাউন করলাম, পিক আপ করলাম, সবগুলো কি হবে? আমি ওগুলোকে অর্গানাইজ করব। তার মানে সিরিয়ালি আসার সময় তো সিরিয়ালি আসা নেই, কিন্তু লেখার সময় কিভাবে লিখতে হবে? সিরিয়ালি অর্গানাইজড হয়ে লিখতে হবে, রাইট? সাপোর্টিং পয়েন্টস। এরপরে আমাকে সাপোর্টিং পয়েন্টস গুলো লিখতে হবে, রাইট? এরপরে কি বলছে? এন্ড স্পেসিফিক এক্সাম্পলস। এখানে এক্সাম্পলস কিন্তু বলা হয়, কি বলা হয়েছে? বলেন সবাই। স্পেসিফিক এক্সাম্পলস, তার মানে ভেরি টপিক রিলেটেড এক্সাম্পল। তার মানে টপিকের বাইরে যদি এক্সাম্পল হয়ে যায়, 50% ও বাইরে গেলে, তাহলে আমার এটা ইররিলেভেন্ট হয়ে গেল, রাইট? তার মানে ফুল মার্কস ডিজার্ভ করি না। এরপরে কি বলা হচ্ছে? তাহলে প্যারাফ্রেজ ওয়েল। আপনার প্যারাফ্রেজ মানে কি? যদি বসে কথা বলি, প্যারাফ্রেজ মানে প্যারা করে বলে লেখা, না কি? প্যারাফ্রেজ হচ্ছে টপিকটাকে চেঞ্জ না করে জাস্ট শব্দটা কথাগুলো একটু ভিন্নভাবে লিখতে হবে। স্যার সিনোনিম আকারে, না? প্যারাফ্রেজ মানে কি? স্যার যে টপিকটা ভিন্ন আকারে না করে একই মানে অর্থ চেঞ্জ না করে ভিন্ন ভিন্ন শব্দে বা শব্দগুচ্ছে লেখা, ওয়ার্ডস অথবা ফ্রেজেস দিয়ে লেখা, তাই তো? তার মানে প্যারাফ্রেজ। তাহলে যেমন ধরেন ডেভেলপ, টু ডেভেলপ, এটাকে আমরা বলতে পারি ইন ডেভেলপিং, রাইট? এই যে একটা প্যারাফ্রেজিং হলো। অথবা টু গেট দ্য ডেভেলপমেন্ট, এর নাউন নিয়ে আসলাম, রাইট? একই অর্থ, টু ডেভেলপ, ইন ডেভেলপিং, টু গেট দ্য ডেভেলপমেন্ট, একই কথা, কিন্তু প্যারাফ্রেজিং হলো। প্যারাফ্রেজ ওয়েল, এখানে বলা হচ্ছে ভালো স্কোর পেতে হলে কি করতে হবে? প্যারাফ্রেজ ওয়েল। তারপরে কি আছে? গিভ আ গুড ইন্ট্রোডাকশন।
মানে আলোচনার শুরুটা যদি সুন্দর হয় তাহলে এক্সামিনার বুঝবে হি ইজ আ গুড রাইটার, রাইট? ফার্স্ট পারসেপশনটাই সুন্দর হয়ে যাবে আমার সম্পর্কে, রাইট? তাহলে গিভ আ গুড ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন, শেষটাও সুন্দর হতে হবে। দেয়ারস আ লট টু ডু, আমরা এখন দেখব সেগুলোর বিষয়টা। প্রথম লাইনটা পড়েন আপনি, আতিক পড়েন, কি লেখা আছে? If you don't use the right approach and if you don't use মানে কি? যদি আপনি ব্যবহার না করেন। যদি আপনি ব্যবহার না করেন the right approach, সঠিক উপায়, right approach, সঠিক strategy, যদি আপনি অ্যাপ্লাই না করেন কি হবে? then it will be Very difficult. very difficult, বড় কঠিন হবে। কি কঠিন হবে? জি, to raise your score বাড়াতে। তার মানে আমার অ্যাপ্রোচটা কিন্তু ঠিক থাকতে হবে। এই জন্য আজকে আপনারা পেন এন্ড পেপার রেডি রাখেন সো দ্যাট ইউ ক্যান টেক দ্য রাইট নোটস, রাইট? যাতে আপনাদের অ্যাপ্রোচটা আজকে থেকেই রাইটিং টাস্ক 2 এর জন্য সুন্দর থাকে ইনশাআল্লাহ, রাইট? আমরা আর আলোচনা করলাম না, পরেরটাই চলে যাই। এটা আপনাদের জন্য পিকিং ইনফরমেশন, ইউ ক্যান টেক নোটস ফ্রম হিয়ার, রাইট? তাহলে আমরা প্রথমেই বলেছিলাম আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে কয় ধরনের টাস্ক থাকবে? 5 টাইপস অফ টাস্ক। তাহলে আপনি একটু লিখে ফেলেন। প্রথম টাইপটা কি? অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে, রাইট? প্রথমটা হলো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে। সেকেন্ড হলো অপিনিয়ন এসে। এই অপিনিয়ন টু what extent do agree or disagree, is and that যে কোনো কিছু হতে পারে। থার্ড আমরা দেখতে পাচ্ছি ডিসকাশন এসে, এবং 4 নম্বরে টু পার্ট কোশ্চেনস অথবা ডাইরেক্ট কোশ্চেনস। তার মানে আমার স্টেটমেন্টে ছোট্ট একটা স্টেটমেন্টের পরে ডাইরেক্টলি দুইটা কোশ্চেন থাকবে, রাইট? কোন ধরনের থাকতে পারে সেটা আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রবলেম সলিউশন এসে অথবা কজ সলিউশন এসে, রাইট? তার মানে এসে টাইপ সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ ধারণা হয়ে গেল। জি, তাহলে ফার্স্ট টাইপটা কি বলেন তো? সেকেন্ড টাইপটা কি? opinion 3 নম্বরটা, 4 নম্বর, 5 নম্বর, ইয়েস। তার মানে এটা হলো টাইপস। তার মানে টাইপস এটা আমার মাথায় এখন থেকেই থাকবে যে এই ধরনের হতে পারে, এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য যেন কেমন আছে? স্লাইট ডিফারেন্ট, রাইট? স্লাইটলি ডিফারেন্ট একটা থেকে আরেকটা। কি আপনাদেরকে হয়নি না? হয়েছে না? সুতরাং একটা এসে যদি আমরা খুব ভালোভাবে বা পারফেক্টলি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কি হবে? বাকি এসেগুলো লেখা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। উই প্রোভাইডেড দ্যাট আপনার গ্রামার বা ফাউন্ডেশনটা আছে এবং লিখতে গেলে স্পেলিং অত ভুল হয় না এবং আপনি সেন্টেন্স মেক করতে পারেন। এসে কখন লেখা যায়? সেই লেখার জন্য আপনার ভোকাবুলারি থাকতে হবে, সেই ভোকাবুলারি জানতে হবে এবং আমার ক্যাপাসিটি এনহ্যান্স হবে। মেসেজ ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম 5 ধরনের এসে আছে। এবার এসে স্ট্রাকচার আমি সংক্ষেপে একটু বোর্ডে যদি দেখাই তারপর আমরা নোট করব ইনশাআল্লাহ। যে এসে স্ট্রাকচার আমরা একটা ম্যাপ অফ রাইটিং এন্ড বেসড অন দ্যাট দে ক্যান প্রিপেয়ার देमसेल्व्स, রাইট? তো তার মানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই আমাদের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা ছোট, তাই না? আমাদের ইন্ট্রোডাকশন, এটা হলো ইন্ট্রোডাকশন, এটা হলো কনক্লুশন, রাইট? আর এটা হলো আমার বডি 1 এবং বডি 2। লেটস সে আমাদের টপিক যদি অ্যাডভান্টেজ বলা হলো না যে প্রবলেম সলিউশন, তো তার মানে আমি যদি এখানে প্রবলেম লিখি, রাইট? প্রবলেমস গুলো লিখি, তাহলে এখানে কি লিখব? সলিউশনস। এই যে দেখেন আপনারা পারেন। যদি এখানে আমরা অ্যাডভান্টেজ গুলো লিখি তাহলে আমাদের ওখানে কি হবে? ডিসঅ্যাডভান্টেজেস। এই যে বুঝে গেছেন আপনারা আলহামদুলিল্লাহ। তাহলে ডিসঅ্যাডভান্টেজেস, রাইট? আমরা যদি এখানে এগ্রি করি, রাইট? এখানে যদি এগ্রি করি তাহলে পরেরটা ডিসএগ্রি পয়েন্ট গুলো আসবে, রাইট? রাইট। এখন তার মানে এখানে আমার হবে ইন্ট্রোডাকশন এবং সেটা কিভাবে হবে সেটা আমরা দেখব, এবং কনক্লুশন কিভাবে হবে সেটা আমরা প্র্যাকটিস করব। আলটিমেটলি আমাদের রাইটিং এর প্যাটার্নটা হবে এরকম, রাইট? এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন, এটাকে বলা হয় বডি 1, এটাকে বলা হয় বডি 2, বা অনেকে মেইন বডি 1, মেইন বডি 2 বলে, রাইট? আর এটা হলো কনক্লুশন। তাহলে আমার এই যে পুরো এখান থেকে এই পর্যন্ত আমার টোনটা, আমার রাইটিং এর টোন, আমার কথা বলার টোন পুরোটা কি হবে? সেম হবে। এটাকে বলা হচ্ছে সেম টোন থ্রু আউট দ্য এসে।
পুরো এসে দিয়ে আমার টোনটা কি হবে সেম। কারণ আমি আমার অপিনিয়ন ইন্ট্রোডাকশন এখানে যে কথা বলবো পুরো এসে দিয়ে সেই কথাগুলো আসবে। আমরা এখন দেখব। তাহলে চলে আসেন একটু স্ট্রাকচারটা আপনারা নিয়ে নেন। ইন্ট্রোডাকশনে কি আছে? প্রথমত ইন্ট্রোডাকশন কি করতে হবে? লিখে ফেলেন যে ইন্ট্রোডাকশন করার জন্য প্রথমত আমাকে কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে। কি প্যারাফ্রেজ করতে হবে? প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি মিনিং সেম থাকবে কিন্তু চেঞ্জ হবে কিছু, এটা আমরা দেখব হয় কিছু। আমরা অনেকগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। আচ্ছা, এইটা আপনারা এমনি একটু জাস্ট আঁকিয়ে রাখলেই হবে, অত বেশি লেখার কিছু নাই। আপনি এখান থেকে কিছু ইনফরমেশন পিক করেন, এটা খুব বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। রাইট? তাহলে ইন্ট্রোডাকশনে প্রথমে কি আছে? প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। আচ্ছা, তারপর বলা হচ্ছে থিসিস স্টেটমেন্ট উইথ টু রিজনস ফর ইওর অপিনিয়ন। এখন থিসিস স্টেটমেন্ট কথাটা ভুলে যান, আপনারা শুধু লেখেন যে ইওর অপিনিয়ন, শুধু ইওর অপিনিয়নটা লেখেন, আর কিছু লেখার দরকার নেই। তাহলে প্রথম পয়েন্টটা, ইন্ট্রোডাকশনের প্রথম পয়েন্টটা হলো প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট, আর সেকেন্ড পয়েন্ট হলো ইওর অপিনিয়ন। কারণ থিসিস স্টেটমেন্ট, টু রিজনস এগুলো ব্যাখ্যা করতে গেলে কনফিউজিং হবে দুর্বলদের জন্য। তাহলে আমরা এখানে পেলাম যে প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট এবং ইওর অপিনিয়ন, এটা হলো আমার ইন্ট্রোডাকশন। তাহলে বলেন তো আমাকে একটু এই ইন্ট্রোডাকশনে কি কি থাকবে? এভরিবডি লুক অ্যাট মি। কিসের প্যারাফ্রেজ থাকবে? কোশ্চেনের প্যারাফ্রেজ থাকবে। আর কি থাকবে? আর অপিনিয়ন থাকবে, আমার অপিনিয়ন থাকবে। ভেরি গুড। এবার মেইন বডি 1 লিখে ফেলেন। এইটা কিন্তু খুব বোঝার ব্যাপার, আমরা খুব ঠান্ডা মাথায় পরবর্তীতে এক্সপ্লেইন করব এবং উইল লার্ন হাউ টু ডু দ্যাট। তাহলে মেইন বডি 1, রাইট? ফার্স্ট রিজন why you agree or disagree, রাইট? এটাকে আপনারা ওইভাবে না লিখে শুধু লেখেন, আমি সংক্ষেপ করে দিই, সহজ করে দিই, শুধু লেখেন টপিক সেন্টেন্স। মেইন বডি 1 এখানে লেখেন টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি আমি বুঝিয়ে দিই। মেইন বডি 1 এ কি লিখছেন? টপিক সেন্টেন্স। দ্বিতীয়টায় লেখেন explain in detail, অথবা ওটা দরকার নাই, লেখেন সাপোর্টিং সেন্টেন্সেস। প্রথমটাই হলো টপিক সেন্টেন্স, পরেরগুলোতে গেলে পরেরটা কি? সাপোর্টিং সেন্টেন্সেস। আচ্ছা, 3 নম্বরে কি আছে? give an example to support your opinion. give an example, তার মানে এক্সাম্পল লেখেন, এক্সাম্পল প্লাস অপিনিয়ন, প্লাস অপিনিয়ন, ওই বডির অপিনিয়ন। এটা কিভাবে করতে হয় আমরা দেখব। ক্লিয়ার? তাহলে বডি 2 তে চলে যান। মেইন বডি 2 লেখেন টপিক সেন্টেন্স। এক্সকিউজ মি। তাহলে মেইন বডিতে তারপরে give the example নিতে হবে so that you can practice alone when you are at home, right? ভালো আছেন আপনি? Okay, done? Okay, তাহলে আমরা দেখলাম যে ইন্ট্রোডাকশনে আমাকে প্যারাফ্রেজ করতে হবে এবং আমার অপিনিয়ন দিতে হবে। ইন্ট্রোডাকশনে যাচ্ছি। দ্বিতীয়ত আমরা সাপোর্টিং সেন্টেন্সেস লিখবো, তার মানে 2টা 3টা 4টা 5টা। এরপরে আমি স্পেসিফিক এক্সাম্পল দেব, অপিনিয়ন দিয়ে ক্লোজ করব। তাহলে আমার কয়টা প্যারাগ্রাফ হলো? 3টা প্যারাগ্রাফ। কি কি হলো? ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2। এখন আমরা কি লিখব? কনক্লুশন। কনক্লুশনে বলা হচ্ছে সামারাইজ ইওর মেইন পয়েন্টস ব্রিফলি। আমার মেইন পয়েন্টস গুলো কোথায় আছে? মেইন বডিতে, মেইন বডি গুলোতে, বডি 1 এবং বডি 2 তে। তাহলে বলা হচ্ছে সামারাইজ ইওর মেইন পয়েন্টস ব্রিফলি। তার মানে আমার যে মেইন পয়েন্টস গুলো আছে সেটা এই বডি 1 এবং বডি 2, এই মেইন পয়েন্ট গুলো এখানে ব্রিফলি আমি সামারাইজ করব। ব্রিফলি তার মানে এক সেন্টেন্স, 2 সেন্টেন্স, হাইস্ট 3 সেন্টেন্সেস আমি শেষ করব। এবং রিস্টেট ইওর অপিনিয়ন। রিস্টেট ইওর অপিনিয়ন মানে কি? তার মানে এর আগে আমার অপিনিয়ন দিয়েছি, এইজন্য রিস্টেট আসলো, তাছাড়া তো স্টেট ইওর অপিনিয়ন আসলো। তার মানে কোথায় দিয়েছি আমি? ইন্ট্রোডাকশনে দিয়েছি, পার্শালি প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে একটা রেজাল্ট এনেছি, এটাও আমার এক ধরনের অপিনিয়ন, এবং শেষে এসে আমার কনক্লুশনে রিস্টেট করলাম। তার মানে এক্সামিনার দেখবে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আমার টোনটা কি
সেম, আমার টোনটা সেম, এবং আমি কিসের উপরে আছি? অন দা টপিক। বলেন কিসের উপরে আছি? অন দা টপিক। তার মানে আমার টপিকের বাইরে আমি যাই নাই, আমার টপিকের বাইরে আমি যাইনি। তাহলে কি হবে? লেখা দুর্বল হলেও 6 পাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাইট, তাহলে আমরা দেখলাম স্ট্রাকচারটা দেখলাম। এখন বড় সমস্যা হলো যে আমরা এটা দেখলাম না, আমরা দেখব প্যারাফ্রেজিং ইন এসে। সোজা চলে গেলাম প্র্যাকটিক্যালে, চেঞ্জিং দ্য স্ট্রাকচার এন্ড ওয়ার্ড ফরমেশন। তারপরে প্যারাফ্রেজিংটা কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি আমরা একটু দেখব, একদম সহজ উপায় ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটা কি আছে? তুমি পড়ো তো রাফি। চেঞ্জিং the form of the words is an important skill. That changing the form of words is an important skill. কি বলা হচ্ছে? এই যে ফর্মটা যে চেঞ্জ করব, এটা কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট স্কিল। It is not a matter of joke. তার মানে এটার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমি যদি প্র্যাকটিস না করি তাহলে হবে না। তার মানে এই যে আমি বললাম যে ডেভেলপ, টু ডেভেলপ, ইন দ্য ডেভেলপমেন্ট, টু ইন ডেভেলপিং, টু গেট দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য ডেভেলপমেন্ট, এই যে দিস এন্ড দ্যাট কত ধরনের হতে পারে, এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এটাকে নলেজ বলা হচ্ছে না, কি বলা হচ্ছে? স্কিলস। তার মানে আমাকে প্র্যাকটিস করতে হবে। চেঞ্জিং দ্য ফর্ম অফ ওয়ার্ডস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল টু প্র্যাকটিস বাই ইউজিং a verb, আর কি থাকতে পারে? gerund, তারপরে adjective এবং noun। তার মানে একটা ওয়ার্ডকে আমরা এই ফর্মে নিয়ে আসতে পারি। gerund করতে পারি, verb করতে পারি, adjective করতে পারি এবং noun করতে পারি। ক্লিয়ার? আমরা সেটা দেখব। এবার প্রথম টপিকটা আপনারা লিখে ফেলেন, people increasingly লিখে ফেলেন প্রথম টপিকটা। First topic, people increasingly access the news. People increasingly access the news online these days. People increasingly